আসসালামু আলাইকুম। আশা করি সব ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের আজকে আসলে নিউটনিয়ান বলবিদ্যার একেবারে শেষ ক্লাস। আমরা গত ক্লাসে বেশ কিছু ম্যাথ করতেছিলাম, গাণিতিক সমস্যা বোর্ড পরীক্ষার। সো আজকে আমরা সেটাই কন্টিনিউ করব। আমরা গত দিন যে ম্যাথগুলো করেছিলাম তারপর থেকে আজকে ম্যাথ করতে শুরু করব। গত দিন আমরা ম্যাথ করেছিলাম 3টা, আজকে 4 নাম্বার থেকে শুরু করব। চলেন 4 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করি। দেখেন প্রশ্নটা কি সেটা একটু আমরা খেয়াল করি। রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতা, তাহলে রহিম একটা সুতা নিচ্ছে যার দৈর্ঘ্য কত 80 সেন্টিমিটার, খুবই ভালো কথা। তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক খণ্ড সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের একটা বস্তু বাঁধছে, বেঁধে সে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। আর অপরদিকে করিম 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর এক খণ্ড সুতার এক প্রান্তে 150 গ্রাম ভরের একটা বস্তু বেঁধে একইভাবে প্রত্যেক মিনিটে সে ঘোরাচ্ছে কত করে? সে প্রত্যেক মিনিটে 120 বার ঘোরাচ্ছে। সো আমাদের এখানে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে রহিমের দ্বারা ঘোরানো বস্তুটির। আর উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। ওকে, ভালো কথা। তো আমরা স্টেপ ওয়াইজ দেখি। রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতা নিয়ে কাজ শুরু করছে এবং সে 200 গ্রাম ভরের একটা বস্তু বাঁধছে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এবং প্রতি মিনিটে কতবার ঘোরাচ্ছে? 90 বার ঘোরাচ্ছে। তাহলে রহিমের দ্বারা ঘোরানো বস্তুটির কৌণিক ভরবেগ, গ নাম্বার জানতে চাই হয়েছে কৌণিক ভরবেগ। তাহলে যখন আমরা গ এর সমাধান করব, আমরা কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা পড়ে আসছি। তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। এখন আই সমান কি? এখানে একটা সুতার আগায় বেঁধে যদি একটা বস্তুকে ঘোরানো হয়, আমি পড়িয়েছি আপনাদেরকে, আই সমান এম আর স্কোয়ার হবে। এখন এমটা কত? রহিম ঘুরাচ্ছে যে বস্তু সেটা 200 গ্রাম, তাহলে 200/1000 0.2 কিলোগ্রাম হয়ে যাবে। আর স্কোয়ার আমাদের যে সুতাটা আছে, এই সুতা কত দৈর্ঘ্যের? 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে 0.8 হোল স্কোয়ার। ওমেগা কত? কৌণিক যে বেগ, ওমেগা সমান 2πn/t, তাহলে 2π ইন্টু এন কত? 90 বার সে ঘোরাচ্ছে, আর সময়টা হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিটে। এখন কৌণিক যে ভরবেগ, এই কৌণিক ভরবেগের একক কি হবে? কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 0.2 ইন্টু 0.8 x² ইন্টু 2π ইন্টু 90 ডিভাইডেড বাই 60, 1.206 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে রহিমের যে ঘুরানো বস্তু, রহিমের দ্বারা ঘুরানো বস্তুটার কৌণিক ভরবেগ একটা পেয়ে গেলাম, খুব ভালো কথা। এখন আমাদের নেক্সট জিজ্ঞেস করা হয়েছে যে উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে সুতায় যদি সমান টান পেতে হয়, সেক্ষেত্রে আমার টান বল দুইটা আগে বের করে দেখি যে সুতায় কি টান বল সমান ছিল কিনা। টান বল বের করি। এবার দেখেন, যদি কিছুই বলা না থাকে, এখানে কি বলা হয়েছে কিভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে? এখানে কিন্তু অনুভূমিক বা উলম্ব কিছু বলে নাই, সুতরাং সব সময় কিছু না বললে আমরা ধরবো অনুভূমিক বৃত্তাকার পথ। আর অনুভূমিক বৃত্তাকার পথে টান বল টি সমান এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে রহিমের জন্য, রহিম যখন ঘোরাচ্ছে, টি আর ইকুয়ালস টু এম রহিমের বস্তুর ভর, ওমেগা আর স্কোয়ার, আর রেডিয়াস ফর রহিম। আর রহিমের জন্য এমআরটা হচ্ছে 0.2, ওমেগা আর 2π ইন্টু 90 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার, এবং রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা ইউজ করতেছিল, এত নিউটন। সুতরাং ক্যালকুলেশন যদি করি আমরা যেটা পাবো, 2π ইন্টু 90
ডিভাইডেড বাই 60, এটাকে স্কোয়ার যদি করে দিই আমরা, তার সঙ্গে 0.8 কে গুণ করব, 0.2 কে গুণ করব, 14.2 নিউটন। তাহলে রহিম টান বল পাচ্ছিল 14.2, আর করিম টান বল পাবে টি কে এম কে ওমেগা কে স্কোয়ার আর কে। তাহলে এম কে, করিম সে 150 গ্রাম ভরের বস্তু নিয়ে ঘোরাচ্ছিল, তাহলে 150.15 ওমেগা 2πn ডিভাইডেড বাই টি। এখন করিমের জন্য যে ঘুরানো হচ্ছিল বস্তুটা, সেটা 120 বার ঘুরাচ্ছিল, তাহলে 120 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার ইন্টু আর কে। করিম হচ্ছে 60 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাচ্ছিল, 0.6 নিউটন। তাহলে এখানে 16 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 0.15 ইন্টু 0.6, এখানেও 14.2 নিউটন। খেয়াল করেন, করিম এবং রহিমের যে সুতার টান বল সমান হয়ে গেছে। সো দুইজন দুইটা ভিন্ন ভরের বস্তু নিয়ে ঘোরাচ্ছিল ভিন্ন দৈর্ঘ্যের সুতা দিয়ে, তারপরও করিম ও রহিমের সুতায়, রহিম ও করিম সুতায় সমান টান বল পেয়েছিল। হয়ে গেল এটা। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্ন নাম্বার 5-এ যাব। দেখেন 5 নাম্বার প্রশ্নটা বলছে 5 কিলোগ্রাম ও 7 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 5 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 5 কিলোগ্রামের একটা বস্তু আছে, এটা 5 মিটার পার সেকেন্ড বেগে একদিকে যাচ্ছিল, আর আরেকটা বস্তু 7 কিলোগ্রামের, সে উল্টা দিক থেকে আসছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, পরস্পর বিপরীত দিক থেকে। সংঘর্ষের পর তারা মিলিত হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে 25 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ কত, 42। তাহলে তারা দ্বিতীয় বস্তু যেদিকে যাচ্ছিল সেদিকেই যাওয়ার কথা, তাহলে শেষ বেগ ভি। খেয়াল করেন, যার ভরবেগ বেশি থাকবে যদি পরস্পর বিপরীত দিক থেকে আসে, যার ভরবেগ বেশি সেদিকেই বস্তুদ্বয় মিলিত হয়ে চলতে থাকবে। এখন 7 কিলোগ্রাম বস্তুর ভরবেগ 6 7 42 বেশি কার তুলনায়, 5 কিলোগ্রাম ভরের বস্তুর ভরবেগের তুলনায়। তাহলে ভরবেগটা যার বেশি হবে সেই দিকেই বস্তুদ্বয় মিলিত হয়ে অ্যাকচুয়ালি কি করতে থাকবে, চলতে থাকবে। এটা হচ্ছে সিনারিও। এখন জিজ্ঞেস করছে উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটা যদি m1 বলি, এটাকে যদি m2 বলি, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। m1 হচ্ছে 5, u1 হচ্ছে 5, m2 হচ্ছে 7, u2টা -6। কেন মাইনাস? কারণ সেটা বিপরীত দিক থেকে আসতেছে। উল্টো দিক থেকে আসলে আমরা প্লাস, এটা 9 10 শিখে রাখছি, অ্যাকচুয়ালি ভেক্টর আকারে নিলেও এটা কি একটা i হলে আর একটা -i হয়ে যাবে। আর m1 প্লাস m2 তার মানে হচ্ছে 5 প্লাস 7 ইন্টু v। তাহলে 25 মাইনাস 42 ইকুয়ালস টু 12v। সুতরাং এখানে 42 এবং 25-এর যে বিয়োগফল আছে সেটা হচ্ছে 17। 17কে 12 দ্বারা যদি ভাগ করি, v সমান -17/12 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন ভিটা নেগেটিভ আসছে, তার মানে কি, ভিটা নেগেটিভ আসার মানেই হচ্ছে 7 কিলোগ্রাম ভরের বস্তু যেদিকে যাচ্ছিল ওই দিকে বস্তুদ্বয় মিলিত হয়ে 1.416 মিটার পার সেকেন্ড বেগে চলবে। এটা হচ্ছে চূড়ান্ত বেগ। এখন পরের যে প্রশ্নটা করা হয়েছে, পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আমার এই যে উদ্দীপকের বস্তুদ্বয়ের যে সংঘর্ষ, এই সংঘর্ষ কি স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, চলেন দেখি। সংঘর্ষের পূর্বে গতিশক্তি,
হাফ ইন্টু 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 7 ইন্টু 6 স্কোয়ার। সো 125 গুণন 0.5, এটা হচ্ছে 62.5, 36, 18 গুণন 7, 126। সুতরাং 126 যোগ 62.5, 188.5 জুল হচ্ছে আমার সংঘর্ষের পূর্বে গতিশক্তি। আর সংঘর্ষের পরে যখন তারা মিলিত অবস্থায় চলতেছে তখন গতিশক্তি। হাফ ইন্টু ভর কত 7, 5, 12 ভি 1.416 বের হয়েছে একটু আগে। 6 ইন্টু 1.416 স্কোয়ার মাত্র 12.03 জুল। খেয়াল করেন সংঘর্ষের ফলে বিশাল একটা এনার্জি নাই হয়ে গেছে, যেহেতু গতিশক্তি সংরক্ষিত থাকছে না, সেহেতু সংঘর্ষটি অস্থিতিস্থাপক। তাহলে এই সংঘর্ষটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, আমাদের 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 6-এ যাব। দেখেন 6 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। একটা সুষম দণ্ড আছে, পিকিউ অক্ষের চারপাশে ঘুরবে। এই সুষম দণ্ডের সাহায্যে একটা সুষম চাকতি তৈরি করা হয়েছে। প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন। শুরুতে একটা সুষম দণ্ড ছিল, এই সুষম দণ্ডটাকে গলিয়ে টলিয়ে যে কোনোভাবেই হোক সেটা দিয়ে একটা চাকতি তৈরি করা হয়েছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে চিত্র 1 এর পিকিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। দেখেন চিত্র 1 যেটা প্রথম চিত্রটা, এই চিত্রে একটা অক্ষের চারপাশে যে দণ্ডটা যখন ঘুরতেছে, এই পিকিউ অক্ষের সাপেক্ষে দণ্ডটা যখন ঘুরতেছে, দণ্ডের এক প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে দণ্ডের এক প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি চিন্তা করি, দণ্ডের এক প্রান্ত বিন্দুগামী ও দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। দণ্ডের এক প্রান্ত দিয়ে যাচ্ছে এবং দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর আছে, এরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান কত হয়? ml²/3 হয়। তাহলে এখানে আই পি কিউ ইকুয়ালস টু এম, ভরটা কত? এই যে দণ্ডটা, দণ্ডের ভর হচ্ছে 0.5 কিলোগ্রাম। এল স্কোয়ার, এল দৈর্ঘ্য কত? 0.6, 60 সেন্টিমিটার ছিল, ডিভাইডেড বাই 3। তাহলে 0.5 ইন্টু 0.6 স্কোয়ার ডিভাইডেড বাই 3। আমরা মানগুলো একটু বসিয়ে দেই। আমরা যখন মানগুলো বসাবো 0.06 আসবে এখানে, কিলোগ্রাম মিটার স্কোয়ার। এটা ছিল প্রথম গ নাম্বার অঙ্কটা। খেয়াল করেন ঘ নাম্বারটা বেশি ইন্টারেস্টিং একটা প্রবলেম। তাহলে আমরা আগে ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে বলছে চাকতির পরিধি যদি দণ্ডের দৈর্ঘ্যের সমান হয়। এই যে এখানে যে চাকতিটা তৈরি করা হয়েছে, চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হয়ে গেছে। তাহলে ঘ যখন করব, চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান, মনে করি চাকতির ব্যাসার্ধ আর, তাহলে পরিধি 2πr সমান দণ্ডের দৈর্ঘ্য 0.6, আমরা মিটারে নিয়ে নিলাম। তাহলে r ইকুয়ালস টু 0.6/2π, তার মানে 0.3/π হচ্ছে r এর মান। যে চাকতিটা পাচ্ছি, চাকতির ব্যাসার্ধ 0.3/π। এখন চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে।
তাহলে চাকতির এই যে পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, mr²/2 পড়ছি না আমরা। একটা চাকতির কেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান কত হয়, mr²/2 হয়। সুতরাং এই যে mr²/2 যদি আমরা এখানে ব্যবহার করি, এম ভর কি চেঞ্জ হয়েছে, হয় নাই, 0.5, আর স্কোয়ার মানে 0.3/π² ডিভাইডেড বাই 2। তাহলে এই যে জড়তার ভ্রামকটা আমরা পাবো আই পি প্রাইম কিউ প্রাইম, সেটা আমাদেরকে দিবে হচ্ছে 2.27 ইন্টু 10⁻³ কিলোগ্রাম মিটার স্কোয়ার। তাহলে দেখেন জড়তার ভ্রামক দুইটা এক হবে না, জড়তার ভ্রামক ভিন্ন হবে, উভয়ের জড়তার ভ্রামক কি হবে, ভিন্ন হবে। প্রশ্ন 6 হয়ে গেল। নেক্সট প্রশ্নে যাই, 7 নম্বর প্রশ্ন দেখেন, অপু নামক কেউ একজন 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা রাস্তায় সে যাচ্ছিল, এবং সে কিভাবে যাচ্ছিল, সে একটা বৃত্তাকার মাঠের চারপাশে সর্বোচ্চ 30 ডিগ্রি কোণে, খেয়াল করেন সে সর্বোচ্চ কত কোণে হেলতে পারে, 30 ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে, এবং সে সাইকেল চালাচ্ছিল 20 কিলোমিটার/আওয়ার বেগে। এখন প্রথম প্রশ্নটা গ নাম্বার করা হয়েছে বৃত্তাকার পথে 5 কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে। তাকে যদি 5 কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে, কতবার মাঠের চারপাশে তাকে ঘুরতে হবে, এটা প্রথম প্রশ্নটা। এখন দেখেন 5 কিলোমিটার 5000 মিটার, সরি 5000 মিটার। এখন মাঠের পরিধি πr, ব্যাসার্ধ কত, 20 মিটার, সরি ব্যাস দেওয়া আছে 20 মিটার। খেয়াল করেন এখানে ব্যাস বিশিষ্ট 20 মিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ কত হবে, 20/2। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি 20 পাই, এটা হচ্ছে মিটার মাঠের পরিধি। তাহলে মাঠ প্রদক্ষিণ করতে হবে সে 5000 মিটার যাবে, এক একবার ঘুরলে সে 20 পাই মিটার যায়, তাহলে 5000 ডিভাইডেড বাই 20 পাই বার, এতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে। তাহলে 5000 ডিভাইডেড বাই 20 পাই যদি আমরা করি, সেক্ষেত্রে যেটা আসবে 5000 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই পাই, 79.58 বার তাকে মাঠ প্রদক্ষিণ করতে হবে। সুতরাং এই সাইকেল আরোহীকে 5 কিলোমিটার যাওয়ার জন্য 79.58 বার মাঠটা প্রদক্ষিণ করতে হবে, বিশাল সময়। এখন পরবর্তী ঝামেলায় আসি আমরা। জিজ্ঞেস করছে উদ্দীপকে উল্লেখিত মাঠে দ্বিগুণ বেগে অপু ওই পথ নিরাপদে অতিক্রম করতে পারবে, সত্যতা যাচাই করো। সো অপু যে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, সে তারও ডাবল বেগে সে ঘুরতে পারবে, এটার সত্যতা যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা অলরেডি পড়ে ফেলছি নিরাপদ সর্বোচ্চ গতিসীমা। এটা যদি ভিএস হয়, এস দিয়ে সেভ বুঝাচ্ছি, tan θ = VS² ডিভাইডেড বাই RG। সে সর্বোচ্চ 30 ডিগ্রি কোণে হেলতে পারে, তাহলে tan 30 ডিগ্রি VS² ডিভাইডেড বাই R কত, 10 মিটার, G হচ্ছে 9.8। তাহলে VS² = 10 × 9.8 × tan 30 ডিগ্রি, 56.58। তাহলে 7.52 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে তার অ্যাকচুয়ালি নিরাপদ সর্বোচ্চ গতিসীমা, সেই গতিসীমায় সাইকেল চালাতে পারবে। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি। সো
তো 3600 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, কিলোমিটার পার আওয়ার। সো 7.52 ইন্টু 3600 ডিভাইডেড বাই 1000, সে 27.072 কিলোমিটার পার আওয়ার বেগে সর্বোচ্চ সাইকেল চালনা করতে পারবে। এখন দেখেন সে যাচ্ছিল কত বেগে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত মাঠে দ্বিগুণ বেগে, দ্বিগুণ বেগে সে কি দ্বিগুণ বেগ করতে পারবে? যেহেতু সর্বোচ্চ গতিসীমা vs লেস দেন 2v, এই যে ভিটা কত 20 কিলোমিটার পার আওয়ার, তার যে বেগে সে যাচ্ছিল সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। সর্বোচ্চ গতিসীমাটা কিন্তু সে যে বেগে যাচ্ছিল তার দ্বিগুণের থেকে কম, সেহেতু অপু দ্বিগুণ বেগে নিরাপদে ওই পথ অতিক্রম করতে পারবে না। এই ছিল আমাদের পরের প্রশ্নটা, প্রশ্ন নাম্বার 7। এরপর আসেন প্রশ্ন নাম্বার 8-এ আসি। এটা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন ছিল। দেখেন রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটা ছিল, রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 মিটার এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। খুবই ভালো কথা। তাহলে প্রথম প্রশ্ন করা হয়েছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত, তার মানে কত ব্যাংকিং কোণে রাস্তাটা ছিল, এবং রাস্তার প্রস্থ কিন্তু দেওয়া আছে 5 মিটার। রাস্তাটা কত মিটার প্রস্থের? 5 মিটার প্রস্থের। এইবার তাহলে আমরা দেখি বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। তো ঘটনাটা হচ্ছে এইরকম, রাস্তাটা অ্যাকচুয়ালি 5 মিটার প্রশস্ততা, রাস্তার যে প্রস্থ সেটা 5 মিটার। দুই পাশের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। তাহলে ব্যাংকিং কোণ যদি থিটা হয়, আমরা জানি এখানে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ 0.5/5। তাহলে প্রকৃত ব্যাংকিং কোণ সাইন ইনভার্স 0.5/5। তাহলে এখান থেকে থিটার মানটা যদি আমরা বের করি 5.74 ডিগ্রি। এটা হচ্ছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ বের করলাম। এখন দেখেন জিজ্ঞেস করছে উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে একটা গাড়ি চালানো সম্ভব কিনা বের করতে বলছে, গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। ওকে, ঘ নাম্বার এখানেই করে ফেলে আমরা। খেয়াল করেন আমার থিটা জানা আছে, তাহলে ট্যান থিটা সমান v²/rg, যেখানে vs হচ্ছে নিরাপদ গতিসীমা, তাহলে এখান থেকে ট্যান 5.74 ইকুয়ালস টু vs² ডিভাইডেড বাই r। ব্যাসার্ধ কত? খেয়াল করেন বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 50 মিটার, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 50 মিটার, জি তো 9.8, সুতরাং vs² ইকুয়ালস টু 50 ইন্টু 9.8 ইন্টু ট্যান 5.74, এটা আসবে 49.25। তাহলে vs ইকুয়ালস টু √49.25 যদি আমরা করি 7.017 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি 7.017 ইন্টু 3.6, মাত্র 25.26 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার নিরাপদ গতিসীমা। এখন এই নিরাপদ গতিসীমা অনেক বেশি কম না কার তুলনায়? 108 কিলোমিটার পার আওয়ারের তুলনায়। এটা 108 কিলোমিটার পার আওয়ারের তুলনায় কম। তাহলে আমার নিরাপদে 108 কিলোমিটার পার আওয়ার বেগে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। তাহলে আমরা এখানে যে অ্যান্সারটা বলবো সেটা হচ্ছে
108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে গাড়ি চালনা করা যাবে না, পসিবল না। ওকে, এখন 8টা ম্যাথ হয়ে গেছে। আমি এই চ্যাপ্টারে আরো 2টা ম্যাথ করাবো আপনাদের। চলেন 9 নাম্বার যে ম্যাথটা, এইটা একটু ডিফারেন্ট ম্যাথ। 9 নাম্বার ম্যাথটা একটু আলাদা ম্যাথ। দেখেন কি বলছে, 30 গ্রাম ভরের একটা মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটা স্থির মার্বেলকে ধাক্কা দেয়। সো একটা 30 গ্রাম ভরের মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটা স্থির মার্বেলকে ধাক্কা দিচ্ছে। খুবই ভালো কথা। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায়, তার মানে যেটা গতিশীল ছিল সে 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে এবং স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়। আর মাটির দেয়ালের বাধাদানকারী বল দেওয়া আছে 3 নিউটন, যেখানে বাতাসের বাধাটাকে উপেক্ষা করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই স্থির মার্বেলটার ভর কত? খুবই ভালো কথা। তাহলে ঘটনাটা দেখি। 30 গ্রাম ভরের একটা মার্বেল, এটার ভর হচ্ছে 30 গ্রাম। সে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। সে একটা স্থির মার্বেলকে ধাক্কা দিছে যার ভর হচ্ছে m গ্রাম, তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ধাক্কা দেওয়ার পরে 30 গ্রাম ভরের যে মার্বেলটা সেটা 75% বেগ কিন্তু হারাইছে। কথা বুঝছেন, সে কিন্তু 75% বেগ হারিয়ে ফেলছে। তাহলে তার কি 25% বেগ আছে না? তার মানে সে 2.5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর স্থির যে মার্বেলটা ছিল m ভরের, সে এখন যে বেগটা লাভ করছে সেটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছে। সো দেখেন, ডায়াগ্রামেটিক্যালি চিন্তা করলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। এখন তাহলে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কি আসে দেখি। ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা কি পাবো সেটা দেখব। দেখেন, 30 গ্রাম 30/1000 ইন্টু আদি বেগ 10 প্লাস m ইন্টু 0 ইকুয়ালস টু 30/1000 ইন্টু 2.5 প্লাস m ইন্টু 9। সো আমরা m যেটা পাবো সেটা অবশ্যই কিলোগ্রামে হবে, কারণ আমরা কি ভরগুলোকে কিলোগ্রামে কনভার্ট করে ফেলছি। 30/1000 এটা 0.3 ইকুয়ালস টু 0.75 প্লাস 9m। তাহলে 9m ইকুয়ালস টু আচ্ছা, আমি একটু ছোট্ট ভুল করছি, এটা 0.075 হবে না, এটা 0.075 হওয়ার কথা। হ্যাঁ, নাহলে তো ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। 0.075 0.3 মাইনাস 0.075 করলে যেটা আসবে 0.225। m আসবে 0.225 ডিভাইডেড বাই 9, এটা আসতেছে 0.025 কিলোগ্রাম, তার মানে 25 গ্রাম। স্থির মার্বেলের ভর ছিল কত গ্রাম? 25 গ্রাম। এটা ছিল গ নাম্বার। এখন আসি আমরা ঘ নাম্বারটা একটু দেখব। ঘ নাম্বারে জিজ্ঞেস করছে মার্বেলটি দেয়ালের ভিতরে ঢুকতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করেন, আমার এই যে মার্বেলটা সে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে 3 মিটার সামনে একটা দেয়ালকে আঘাত করছে। তাহলে মার্বেলটা একটা দেয়ালে আঘাত করছে, সেটা হচ্ছে 3 মিটার সামনে। যে দেখেন, সংঘর্ষের পর দ্বিতীয় যে মার্বেলটা যার ভর ছিল 25 গ্রাম, সে তার থেকে
কত দূরত্বে? 3 মিটার দূরত্বে একটা দেয়ালকে আঘাত করছে, এটা দেয়াল। তো দেয়াল থেকে মার্বেলের দূরত্ব ছিল 3 মিটার। বাতাসের বাধাকে আমাদের উপেক্ষা করতে বলছে, আর মাটির দেয়ালের যে বাধাদানকারী বল, এই দিকে বাধাদানকারী বল F সমান 3 নিউটন। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যদি এই 25 গ্রাম ভরের মার্বেলটাকে এই দেয়ালটা ভেদ করে ঢুকতে হয়, তাহলে অবশ্যই তাকে 3 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। আবার বলছি, মার্বেলটা যখন দেয়ালের মধ্যে ঢুকতে যাবে, তাকে 3 নিউটনের থেকে বেশি কি দিতে হবে? বল দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে 3 মিটার দূরত্বে কোনো কিন্তু বাধাদানকারী বলের কথা বলে নাই, বলছে বাতাসের বাধা উপেক্ষা করো। এই 3 মিটারের মধ্যে কোনো কি বলে নাই? বাধাদানকারী বলের কথা বলে নাই। এখন খেয়াল করি, এই 25 গ্রাম ভরের যে বস্তুটা, এটার আদিবেগ কত? এটার আদিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি 9 মিটার পার সেকেন্ড। তাহলে এই মার্বেলটা যখন দেয়ালে প্রবেশ করতে যাবে, তার আদিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। সে 9 মিটার পার সেকেন্ড আদিবেগে দেয়ালটাকে ধাক্কা দিবে, কারণ 3 মিটার যাত্রা পথে তার অ্যাকচুয়ালি কি হয় নাই? কোনো বাধাদানকারী বল না থাকায় তার বেগটা কমবে না। এটা একটু ভালো মতো খেয়াল করেন। কি বলছে? মাটির দেয়ালের বাধাদানকারী বল হচ্ছে 3 নিউটন। বাতাসের বাধা উপেক্ষা করে নিচের যে সারফেস মাটি, এটার বাধাদানকারী বলও কিছু বলে নাই। তার মানে কি 3 মিটার যেতে যেতে এই বস্তুটার বেগের কি হবে না? কোনো পরিবর্তন হবে না। এখন আমার যদি বাধাদানকারী বল হয় 3 নিউটন, এই মার্বেলটা দেয়ালের মধ্যে ঢুকতে শুরু করবে যখন, খেয়াল করেন, মার্বেলের জন্য বাধাদানকারী বল F ইকুয়ালস টু 3 নিউটন। তাহলে বাধাদানকারী বল থাকলে ত্বরণ হবে না মন্দন হবে? মন্দন হবে। মন্দন A সমান বল F ডিভাইডেড বাই ভর M না? বল F হচ্ছে 3, ভর M, মার্বেলটা এটা কত? 25 গ্রামের, 0.025 কিলোগ্রামের, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে মার্বেলটা যাচ্ছিল, এর একটা মন্দন হচ্ছে, তার 120 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হচ্ছে। তাহলে দেয়ালের মধ্যে সে যদি S দূরত্ব প্রবেশ করে, খেয়াল করেন, দেয়ালের মধ্যে যদি S দূরত্ব প্রবেশ করে, শেষ বেগ কত? 0। আদিবেগ কত? 9 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ v স্কয়ার সমান v নট স্কয়ার মাইনাস 2as v স্কয়ার 0 স্কয়ার v নট স্কয়ার 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 120 ইন্টু s। তাহলে এখান থেকে আমরা এর যেটা পাবো 81/240, 0.3375 মিটার। মার্বেলটা দেয়ালের মধ্যে এই যে 0.3375 মিটার বা 33.75 সেন্টিমিটার প্রবেশ করে তারপর থেমে যাবে। তাহলে মার্বেলটি মাটির দেয়ালের ভিতর 0.3375 মিটার বা 33.75 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে। এই ছিল প্রশ্ন নাম্বার 9। আমি বলছি আপনাদেরকে 10টা ম্যাথ করাবো, আরো একটা ম্যাথ আছে, চলেন 10 নাম্বারটা দেখি। এইটা বেশ ইন্টারেস্টিং ম্যাথ, সহজ ম্যাথ। দেখেন এখানে কিন্তু আপনারা ভয় পান অনেক যে কত কঠিন ম্যাথ আসবে হ্যান ত্যান। দেখেন 10টা ম্যাথ করলাম, খুব বেশি ঝামেলার কিন্তু ম্যাথ দেয় না বোর্ড পরীক্ষায়। প্রশ্ন 10 হচ্ছে 142 সেন্টিমিটার এবং 122 সেন্টিমিটার ব্যাসের দুইটা বৈদ্যুতিক পাখা বানানো হয়েছে। তাহলে দুইটা বৈদ্যুতিক পাখা বানাইছেন আপনি, একটার ব্যাস হচ্ছে 142 আর একটার ব্যাস হচ্ছে 122 সেন্টিমিটার। প্রথমটি মিনিটে 150 বার আর দ্বিতীয়টা মিনিটে 180 বার ঘোরে। একজন ঘোরে হচ্ছে মিনিটে 150 বার আর আরেকজন ঘোরে মিনিটে 180 বার।
সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখাই থেমে যায়। সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর দুইজনই থামে। এখন প্রথম পাখার একেবারে প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ বের করো। প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে প্রথম পাখার। খুব ভালো কথা। এখন কেন্দ্রমুখী ত্বরণ এ সমান কি ভি স্কয়ার বাই আর না? এবার ভি কোথা থেকে পাবো? ভি সমান ওমেগা আর। তাহলে আমরা এখানে সরাসরি ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর করে এ সমান ওমেগা স্কয়ার আর লিখে ফেলি। এখন ওমেগা কৌণিক বেগটা কত দেখেন, প্রথম পাখাটা মিনিটে 150 বার ঘুরতেছে। তাহলে 150 বার যদি ঘুরে মিনিটে 2 পাই ইন্টু 150 ডিভাইডেড বাই টাইম টি সমান 60, ওমেগা সমান 2 পাই এন ডিভাইডেড বাই টি। আমরা এটা যখন গতিবিদ্যা পড়ছি ওইখানেই পড়ে আসছি যে একটা বস্তু যখন কৌণিক গতিতে ঘুরে তার কৌণিক বেগ ওমেগা কত হয়। সো 2 পাই ইন্টু 150 বাই 60, 15.70 8 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা স্কয়ার। এখন প্রথম পাখার জন্য রেডিয়াস আর, ব্যাসার্ধ কত খেয়াল করেন, 142 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, 2 দিয়ে ভাগ করলে হবে 71, তার মানে 0.71 মিটার। একশত 75.18 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে আমাদের প্রথম পাখাটির প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, এখন আমাদের পরের যে প্রশ্নটা, সুইচ বন্ধ করার পর থেমে যাবার আগে উভয় পাখাই কি সমান সংখ্যকবার ঘুরে থেমেছে যাচাই করতে বলছে। তাহলে এখন দেখি সুইচ বন্ধ করার পর একটা পাখা থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে সেটা হচ্ছে এখন আমাদের হেডাক। তাহলে আমরা সুইচ বন্ধ করার পূর্বে প্রথম পাখার জন্য দুইটা আমরা পাশাপাশি করব। দ্বিতীয় পাখা, দেখেন প্রথম পাখার আদি কৌণিক বেগ ওমেগা 0 সমান 2 পাই এন। এন কত 150 ডিভাইডেড বাই টি মিনিট, 60 মিনিট, সরি মিনিটে সে 150 বার ঘুরে, তাহলে মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখেন 150 বাই 60 2.5 আর আড়াই, 150 ডিভাইড বাই 60, তার মানে এটা 5 পাই রেডিয়ান পার সেকেন্ড ওমেগা 0। আর দ্বিতীয় পাখার জন্য ওমেগা 0 কত 2 পাই ইন্টু 180 বার ঘুরে মিনিটে, তাহলে এটা হবে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। আমরা দুইটা পাখার আদি কৌণিক বেগ জানি, শেষ কৌণিক বেগ কত হবে? অবশ্যই 0 হবে। কেন? কারণ থেমে গেছে। এখন দুইজনের আদি কৌণিক বেগ ভিন্ন, শেষ কৌণিক বেগ কিন্তু একই আছে। এবার প্রথম পাখাটা সে 2 সেকেন্ড পরে থামে, দ্বিতীয় পাখাটাও 2 সেকেন্ড পরে থামে না। তাহলে থিটা ইকুয়ালস টু ওমেগা প্লাস ওমেগা 0 বাই 2 ইন্টু টি। তাহলে 5 পাই ডিভাইড বাই 2 ইন্টু টি হচ্ছে 2, তার মানে 5 পাই রেডিয়ান ঘুরে থামতেছে। এখানেও থিটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা 0 বাই 2 ইন্টু টি। সো এখানে হচ্ছে 6 পাই বাই 2, টিটা হচ্ছে 2 সেকেন্ড, 6 পাই রেডিয়ান ঘুরে থামতেছে। এখন ঘূর্ণন সংখ্যা কিভাবে পাওয়া যায়? আমরা মোট কৌণিক সরণকে যদি 2 পাই দিয়ে ভাগ করে দিই তাহলে কি ঘূর্ণন সংখ্যা পাবো না? তাহলে প্রথম পাখা থামার আগে ঘূর্ণন সংখ্যা 5 পাই বাই 2 পাই, আড়াই বার।
আর দ্বিতীয় পাখার ঘূর্ণন সংখ্যা 6π/2π 3 বার। তাহলে উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরে থামবে না, উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরে থামবে না। সুতরাং আমাদের এই যে আমি 10টা প্রশ্ন করানোর কথা বলেছিলাম, 10 নম্বর ম্যাথটা হয়ে গেল। আমরা তাহলে বোর্ড পরীক্ষার প্রশ্ন 10টা করে ফেললাম। আমাদের কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা শেষ। দেখেন আমি টোটাল 14টা লেকচার নিছি নিউটনিয়ান বলবিদ্যায়। আপনারা যদি একদম গুছিয়ে প্রত্যেকটা লেকচার ভালো মতো পড়া থাকে আর এই যে বোর্ড পরীক্ষার অঙ্কগুলো করা থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করি নিউটনিয়ান বলবিদ্যা আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে নিউটনিয়ান বলবিদ্যা গুছিয়ে এখানেই শেষ হলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।